বিশ্বকাপের রাউন্ড অফ 32-তে জাপানের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল এবং ডেফিনেটলি এটা ব্রাজিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, যেটা বলার অপেক্ষা রাখে না। এবং আমার কাছে যেটা মনে হয় যে ব্রাজিল যেভাবে আস্তে আস্তে করে নিজেদের রিদমটা ফিরে পাচ্ছে, অ্যাজ এ টিম একটা কালেকটিভ পারফরমেন্স দেওয়ার প্রচেষ্টা দেখা যাইতেছে, এবং কার্লো আনচেলত্তি যেভাবে এই দলটাকে ডাগ আউট থেকে লিড দিতেছেন, তাতে জাপানের বিপক্ষে ব্রাজিলের মোটামুটি সহজে একটা জয় তুলে ফেলা উচিত বা খুব একটা কঠিন চ্যালেঞ্জ ফেস করা উচিত না। কিন্তু ব্রাজিল যদি আগে থেকে একটা ওভার কনফিডেন্স নিয়ে বসে থাকে যে ভাই আমরা তো জাপানকে ইজিলি হারাই দিব, ওদেরকে নিয়ে মাথা ব্যথা করার কোনো দরকারই নেই, তাহলে একটা বড় অঘটন ঘটতে পারে। কজ জাপান গত 3-4 বছর ধরে যেভাবে একটা ডিসিপ্লিন ফুটবল খেলে, ওদের ভিতরে টিম কম্বিনেশন বা বন্ডিং এত ভালো, ওরা নিজেদের দিনে দুনিয়ার যে কোনো দলকে হারাই দিতে পারে। সুতরাং ব্রাজিলের প্রতিটা মিনিট সতর্ক থাকতে হবে, প্রতিটা সিচুয়েশন খুব ঠান্ডা মাথায় ট্যাকটিক্যালি হ্যান্ডেল করতে হবে, আদারওয়াইজ ব্রাজিলের জন্য বিপদ ওয়েট করতেছে। সুতরাং এই ম্যাচটা নিয়ে আমরা একটু ডিটেলস আলোচনা করব। প্রথম যে জিনিসটা বলতে চাই সেটা হলো এই ম্যাচে ব্রাজিলের একাদশ কিরকম হওয়া উচিত। আমার সহজ যে উত্তর সেটা হলো যে আগের ম্যাচে আমরা যে একাদশটা খেলাইছি, এই ম্যাচে ঠিক একই একাদশ খেলানো উচিত। এবং এই কথাটা শোনার পরে আপনার কাছে যেটা মনে হবে বা যে কোশ্চেনটা সবার আগে মাথায় চলে আসবে সেটা হলো নেইমারকে ইন করানো দরকার কিনা, বা নেইমারকে কেন ইন করানোর কথা বলতেছে। দেখেন, আমার কাছে যেটা মনে হয়, কার্লো আনচেলত্তির বর্তমান যে সেট আপ, সেই অনুযায়ী নেইমারকে বর্তমানে শুরুর একাদশে রাখার থেকে বেশি ডিমান্ডেবল হলো যে লাস্টে গিয়ে 15-20 মিনিট 30 মিনিট নেইমারকে মাঠের ভিতরে রাখা। কেন এই কথাটা বলতেছি, দেখেন কার্লো আনচেলত্তি এই দলটাকে ঠিকভাবে সাজানোর মতো বা স্ট্রাকচারটা গঠন করার মতো সময় পান নাই। 15টা ম্যাচ খেলাইছেন, 15টা ডিফারেন্ট ডিফারেন্ট একাদশ। সো দলের ভিতরে এমনিতেই টিম কম্বিনেশনের একটা অভাব, বা কার্লো আনচেলত্তি যে এই দলটা নিয়ে কাজ করবেন সেই সময়ের অভাব একেবারে স্পষ্ট। এবং আমাদের বিশ্বকাপের প্রথম ম্যাচটাতে এসেও এক্সপেরিমেন্ট করতে হয়েছে, যে মরক্কোর বিপক্ষে আমরা যেভাবে এক্সপেরিমেন্ট করছি ওইটা ক্লিক করে নেয়। পরে আমরা আবার আরেকটা সেট আপে গেলাম যেটা মোটামুটি ক্লিক করলো, রাফিনিয়াকে হারালো, আমরা ওইখানে আবার ব্রায়ানকে দিয়ে মোটামুটি পুষাইলাম এবং বুঝতে পারলাম যে আমাদের এই সেট আপটা মোটামুটি কাজ করতেছে। দুইটা ম্যাচ খুব ভালোভাবেই কাজ করছে। এখন আমরা যদি এই সেট আপটা আবার ভাঙি এবং ভেঙে নিয়ে নেইমারকে ইন করাইতে চাই, সেক্ষেত্রে যে জিনিসটা হবে যে আমাদের নতুন করে আর একটা এক্সপেরিমেন্ট শুরু হইতেছে। দেখেন, বিশ্বকাপের গ্রুপ পর্বে আমরা এক্সপেরিমেন্ট করছি, মরক্কোর বিপক্ষে ধরা খাইছি, তারপরও কিন্তু আমাদের একটা কামব্যাক করার মতো সুযোগ ছিল এবং স্টিল আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই পরের রাউন্ডে গেছি। কিন্তু নকআউট স্টেজে গিয়ে কিন্তু আপনার এক্সপেরিমেন্ট খেলাটা বন্ধ করতে হবে। আপনার এক্সপেরিমেন্ট ওই 15 ম্যাচে চলে গেছে। এখন কার্লো আনচেলত্তি যে সেট আপটা রেডি করছে ওই সেট আপের উপরেই দাঁড়াই থাকতে হবে। যদি কোনো প্লেয়ার ইনজুর্ড হয়ে যায়, আল্লাহ না করুক, যেমন রাফিনা হয়েছে, ওর জায়গাতে আমরা একটা রিপ্লেসমেন্ট খুঁজে বেস্ট পসিবল রিপ্লেসমেন্ট নিব। কিন্তু আমাদের একটা সেট আপ ভেঙে আরেকটা প্লেয়ারকে ইন করানোর আসলে দরকার নেই। কেন দরকার নেই, দেখেন আমরা যদি নেইমারকে ইন করাইতে চাই, দুইটা স্পট আছে, দুইটা জায়গা আছে, একটা হলো রায়ানের জায়গা আর একটা হলো পাকেতার জায়গা। রায়ানের জায়গা থেকে শুরু করি। রায়ান গত ম্যাচটাতে যেভাবে খেলছে, দেখেন ও খেলায় আমাদের রাইট উইংটা মোটামুটি সচল ছিল, মোটামুটি সচল ছিল, এবং ওর কাছ থেকে আমরা ডিফেন্সিভ ওয়ার্ক পাইছি, মিডফিল্ড একটা ভালো ব্লকেজ দিছে, এবং ওর কাছ থেকে যখন প্রেসিং দরকার ছিল, আমাদের ট্রানজিশন যেগুলো হচ্ছিল, ফিজিক্যালি যথেষ্ট স্ট্রং, খুবই স্পিডি হওয়ার কারণে ওই ট্রানজিশন গুলাতে খুব হেল্প করতে পারতেছিল। আমাদের প্রেসিং বা ফিজিক্যাল যে ফুটবল, ওইটাতে রায়ানের গুরুত্ব একেবারে বলা যায় অপরিসীম ছিল। সো রায়ানের কাজটা স্পষ্ট। কার্লো আনচেলত্তি উইংটা, দুইটা উইং যেহেতু চালাইতে চাইতেছেন, দেখেন ভিনিসিয়াসকে কেন্দ্র করেই আমাদের অ্যাটাক গুলো হইতেছে। এখন আমাদের সব অ্যাটাকে যদি ভিনিসিয়াস কেন্দ্রিক হয়ে যায় এবং রাইট উইং এ আমরা কোনো প্লেয়ারকে, স্পেশালিস্ট প্লেয়ার নাই খেলাই, তাহলে কিন্তু আমাদের ঝামেলা হইতে পারে। সুতরাং রায়ানকে ইন করানোর দরকার। পরে আসেন পাকেতার দিকে। পাকেতার বিষয়টাও অনেকটা ওইরকম। কার্লো আনচেলত্তির এই সেট আপে একটা প্লেয়ারকে ডার্টি ওয়ার্ক করতে হয় এবং সেই ডার্টি ওয়ার্কটা করে পাকেতা। সে বল পাওয়ার জন্য ঝাঁপায় পড়ে, লাথে ঘুষায়, যা কিছুই করা দরকার সে সবকিছু করে। সে ট্র্যাক ব্যাক করতেছে, সে ওভারল্যাপ করতেছে, সবকিছু ওকে দিয়ে করানো হইতেছে। এখন কার্লো আনচেলত্তি যদি এই পাকেতাকে উঠিয়ে ফেলে, নেইমারকে নামায়, তাহলে নেইমারকে নামানোর ফলে হয়তো আমরা ভিনিসিয়াসের কাছ থেকে আলাদা এক্সট্রা একটা
প্রেসিং পাবো, রায়ানের দায়িত্ব আর একটু বাড়বে, কুনিয়ার দায়িত্ব আর একটু বাড়বে, ঠিক আছে, কিন্তু পাকেতা যে এই যে ডার্টি ওয়ার্ক গুলা করে নিচে নেমে একজন মিডফিল্ডার হিসেবে, যে একটা মিডে থেকে পুরো দুইটা জিনিসকে সমন্বয় করা, ওইটা কিন্তু আমাদের অ্যাটাকাররা এসে খুব ভালোভাবে করতে পারবেন না। সুতরাং এই জায়গাতে গিয়ে পাকেতার প্রয়োজনীয়তাটা আছে একাদশে এখন। এখন আসেন নেইমারকে তাহলে আমাদের কিভাবে ব্যবহার করতে হবে। দেখেন, নেইমার নামলেই আমরা বুঝতে পারতেছি যে আমাদের ট্রানজিশন বা কুইক কাউন্টার এই বিষয়গুলোতে নেইমার অপোনেন্টের যে প্রেসিং ওইগুলোকে রুখে দেওয়ার ক্ষেত্রে খুব একটা ফিজিক্যালি যাবে না, বিকজ মাত্র ইঞ্জুরি থেকে ফিরছে ভাই, রিদমটা ফিরছে। আপনি গত ম্যাচটাতে 15 মিনিট দেখছেন, এর পরের ম্যাচটাতে 90 মিনিট দেখবেন, এই আশা করাটাও বোকামি। সুতরাং নেইমারকে যদি আপনি প্রপারলি মাঠের ভিতরে ব্যবহার করতে চান, 100% ডেলিভারি ওর কাছ থেকে চান, তাহলে নেইমারকে আপনাকে ফুল ফ্রেশ রাখতে হবে। এটা হলো নাম্বার ওয়ান। তো আপনি কিভাবে ফুল ফ্রেশ নেইমারকে ব্যবহার করবেন? দেখেন, আমরা যদি সেকেন্ড হাফে গিয়ে লাস্টের ধরেন 30 মিনিট নেইমারকে ব্যবহার করি, ম্যাচের 1 ঘন্টা চলে গেছে। 1 ঘন্টা চলে যাওয়ার মানে হলো অপোনেন্টের যে প্লেয়ার আছে তারা শারীরিকভাবে একটু দুর্বল হয়ে গেছে, তারা একটু হেভি লেগস হয়ে গেছে, তারা চাইলেও প্রথম 10-15 মিনিটের মতো অনেক বেশি প্রেস করতে পারবে না। তো যখন ওই আপনার অপোনেন্ট প্রেসিংটা একটু কমাই দিছে, তখন নেইমারের ডিফেন্সিভ ওয়ার্কটাও একটু কমে গেছে। নেইমারের পজিশনটাতে যে খেলতো তার জন্য ডিফেন্সিভ ওয়ার্কটা একটু কমে গেছে। এখন এই জায়গাতে যদি নেইমার ইন করে, তাহলে নেইমার পুরো ফ্রেশ লেগস, অপোনেন্ট একটু দুর্বল, আপনার স্পিডি উইঙ্গার আছে, নেইমারের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে চান্স ক্রিয়েট করা ইজি হয়ে যাবে। দেখেন গত ম্যাচটাতে নেইমার দাঁড়িয়ে ছিল 14-15 মিনিটে 3টে চান্স ক্রিয়েট করছে, গোলও হয়ে যেতে পারত। এবং গত ম্যাচটাতে নেইমারের এফোর্টটা দেখে আপনার কাছে মনে হইতে পারে যে একটু কেয়ারলেস ছিল ভাই, ম্যাচ একেবারে ডিসাইডেড ছিল। তখন নেইমার মাত্রই মাঠে ফিরছে অনেকদিন পরে, সো রিদমের একটা ব্যাপার ছিল, ওই জন্য ও নিজেকে একদম 100% দেয় নাই। বাট দলের প্রয়োজনে ফ্রেশ লেগস নেইমার, অপোনেন্ট একটু হেভি লেগস নিয়ে খেলতেছে, খুব ভালো ডেলিভারি করতে পারবে। এবং আরো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, কার্লো আনচেলত্তি এমন একজন কোচ যিনি অপোনেন্টকে খুব সহজে রিড করতে পারেন, এবং ওনার মতো অপোনেন্ট খুব কম সময়ের ভিতর রিড করতে পারা কোচ দুনিয়াতে খুব কমই আছে। তো এই জায়গা থেকে যখন আমরা দেখবো ফার্স্ট হাফে ব্রাজিল খেললো, কোন জায়গাতে আমাদের দুর্বলতা, কোন জায়গায় অপোনেন্ট দুর্বলতা, কোন জায়গায় তাদের শক্তিমত্তা, এইগুলা যখন কার্লো আনচেলত্তি পুরো দলটাকে বুঝাইতে পারবেন, এবং কার্লো আনচেলত্তির কাছে একটা ক্লিয়ার মেসেজ থাকবে যে নেইমারকে আমার কিভাবে ব্যবহার করতে পারবে, তার মানে কার্লো আনচেলত্তি তখন বুঝতে পারবেন নেইমারকে আমার কোন জায়গায় ব্যবহার করতে হবে। নেইমার তখন ক্লিয়ার একটা ইনস্ট্রাকশন পাবে তাকে কি করতে হবে। কার্লো আনচেলত্তির ইনস্ট্রাকশন নেইমারের ক্যাপাবিলিটি লাস্ট 15-20 মিনিটে ব্রাজিলকে একেবারে এভারেজ থেকে টপে নিয়ে যেতে পারে। সুতরাং দলের প্রয়োজন অনুযায়ী নেইমার যদি সেকেন্ড হাফে নামে, এইটাই এই মুহূর্তে একটা যৌক্তিক এবং সঠিক সিদ্ধান্ত আমার কাছে অন্তত মনে হয়, এবং পরিস্থিতি অনুযায়ী কার্লো আনচেলত্তি ডিফারেন্ট চিন্তা ভাবনা করতে পারে। এই গেল আমাদের একাদশ নিয়ে আলোচনা। এবার আসেন আমরা একটু টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এই ম্যাচটাকে দেখার ট্রাই করি। প্রথমে যে জিনিসটা বলবো সেটা হলো জাপানের শক্তিমত্তার জায়গা। জাপানের সব থেকে বড় শক্তির জায়গা হলো ওদের ডিসিপ্লিন। এই দলটার মতো এত ডিসিপ্লিন ফুটবল মনে হয় বিশ্বের আর কোনো দল খেলে না। এদের পাসিং এতটা নিখুঁত, এদের টিম কম্বিনেশনটা এত সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে, যেটা বলার বাইরে। এদের খেলা দেখলে মনে হইতে থাকে যেন চেয়ে থাকি, মানে এদের খেলা এত সুন্দর। সুতরাং জাপান ডিসিপ্লিন ফুটবল খেলে আপনাকে হারাই দিতে পারে, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই দলটা এত দ্রুত কুইক কাউন্টারে যাইতে পারে, যেটা একেবারে মানে এশিয়ান কোন দল এত কুইক কাউন্টারে যাইতে পারে, বিদ্যুৎ গতিতে তারা কাউন্টারে চলে যেতে পারে, যেটা ব্রাজিলকে অনেক বেশি ভোগাইতে পারে। এন্ড থার্ডলি, ওদের কোচ, এই জিনিসটা অনেকেই হয়তোবা উল্লেখ করবে না, বাট ওদের কোচের মেবি উনি মনে হয় 8-9 বছর ধরে এই দলটার সাথে কাজ করতেছে। সুতরাং উনি এই দলটার একেবারে নখদর্পণে রাখেন, উনি সবকিছু জানেন এই দলটাকে কিভাবে খেলাইতে হবে, কোন প্লেয়ারকে কিভাবে খেলালে তার আউটপুটটা পাওয়া সম্ভব, সেটা উনি ভালো করে জানেন। এবং এই দলটার খেলা দেখে আমি যতটুকু বুঝছি, তাদের ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি অনেক ভালো। তারা খুব সহজেই দেখা যাইতে পারে 4-2-3-1 চলে গেছে, 4-3-3 চলে গেছে, আবার খুব দ্রুত একেবারে 5-4-1 এরকম ফরমেশনে নামে যায়। তো এই যে কোচের একটা ফরমেশন, সেটার সাথে খেলোয়াড়দের সেট আপ, সেটার ভিতরে একটা টোটাল টিম কম্বিনেশন, সবকিছু মিলিয়ে জাপানকে অনেক বেশি একটা আপার হ্যান্ডে রাখতেছে যে কোনো টুর্নামেন্টে বাজিমাত করার জন্য।
তবে জাপানের যে দুর্বলতা নাই সেটাও না, জাপানের সর্বপ্রথম যে দুর্বলতা সেটা হলো যে এদের ফিজিক্যালিটি। দেখেন ওরা অনেক বেশি পরিশ্রম করতে পারে, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু এদের সাইজটা তো মোটামুটি এশিয়ানদের মতো এভারেজ একটা সাইজ, যেটা লাতিনদের মতো বা ইউরোপিয়ানদের মতো অনেক বেশি শক্তিশালী না বা অনেক বেশি টল না বা লম্বা চূড়া না, যার কারণে এরিয়ালে এই দলটা ধরা হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তার মানে ব্রাজিল যদি সেট পিস গুলাকে প্রপারলি কাজে লাগাইতে পারে, যেমন ধরেন কর্নার, ফ্রি কিক, তখন কিন্তু হেডে ব্রাজিল গোল বের করে ফেলতে পারবে, এবং এইটা জাপানের একটা বড় ধরনের দুর্বলতা। আরেকটা যে দুর্বলতা আমি দেখছি ওদের খেলায় সেটা হলো যে এরা যখন কুইক কাউন্টারে যায় খুবই ভালো অ্যাটাক করতে পারে, কিন্তু ফিনিশিং এ গিয়ে এদের যথেষ্ট দুর্বলতা আছে। তার মানে এরা ফিনিশটা যে অ্যাটাক গুলো করে ওইগুলা থেকে প্রপার একটা ফ্রুটফুল রেজাল্ট বের করতে পারে না, বিকজ ওদের অ্যাটাকিং জোনে একটা প্রপার স্ট্রাইকারের শর্টেজ আছে। তো এইটা ব্রাজিলকে একটু হলেও স্বস্তিতে রাখতে পারে। এবং লাস্টলি যে জিনিস আমার কাছে মনে হয়েছে সেটা হলো যে জাপানের বিপক্ষে যদি আপনি হাই প্রেস ফুটবল খেলেন তাহলে জাপানকে একেবারে হতভম্ব করে ফেলা সম্ভব, এবং এই জায়গাতে ওরা এলোমেলো হয়ে যায়। তো এইটা ব্রাজিলকে অবশ্যই মাথায় রাখতে হবে। এইগুলো মোটামুটি জাপানের শক্তিমত্তা এবং দুর্বলতার জায়গা। এবার আমরা একটু বোঝার ট্রাই করি যে জাপানের বিপক্ষে জিততে গেলে আপনার কি করতে হবে। প্রথম যে জিনিসটা করতে হবে সেটা হলো হাই প্রেস কখন করবেন এবং মিড ব্লক কখন করবেন সেইটার উপরে খুব ভালোভাবে নজর রাখা বা আপনাদের মাথার ভিতরে ঢুকিয়ে ফেলা। দেখেন একটু আগে আমি বলছি যে ওদের বিপক্ষে হাই প্রেস করলে আপনি ভালো একটা ফলাফল পাবেন, ওদেরকে হকচকিয়ে দিতে পারবেন, কিন্তু বুঝতে হবে কখন আপনি হাই প্রেসটা করবেন। দেখেন যখন জাপান আস্তে আস্তে করে বিল্ড আপটা করে তখন আপনি যদি হাই প্রেস করতে চান, ওদের বিল্ড আপের সময় আপনি হাই প্রেস করতে চান, এইটা আপনার ওয়েস্ট অফ এনার্জি, ওয়েস্ট অফ টাইম, কোনো কাজ দিবে না। কজ জাপানের পাসিং এতটাই নির্ভুল হয় যে আপনি প্রেস করে তাদের কাছে বল নিতে পারবেন না। যে জিনিসটা করতে হবে সেটা হলো মিড ব্লক। ওরা বিল্ড আপ করতেছে, আপনি মিড থেকে ব্লক করেন, ওদের লেন গুলোকে বন্ধ করে দেন। এবং আপনি যদি লেন গুলো প্রপারলি বন্ধ করে দিতে পারেন তাহলে দেখা যাবে যে ওদের যে ক্রিয়েটিভ মিডফিল্ডাররা আছে তারা আর অপশন খুঁজে পাবে না, তারা বলটাকে প্রোগ্রেস করতে পারবে না। এইখান থেকে ওদের যে ডিসিপ্লিন ফুটবল এটাকে আপনি মোটামুটি এলোমেলো করে দিতে পারবেন। আবার মনে করেন আপনি বলটা হারাই ফেলছেন, তখন আপনাকে কি করতে হবে? যদি আপনি বল হারাই ফেলেন খুব দ্রুত গেগেন প্রেসিং করতে হবে। গেগেন প্রেসিং কি? 2-3 সেকেন্ডের ভিতরে, 3-4 সেকেন্ডের ভিতরে বলটাকে রিগ্রেন করার জন্য যে চেষ্টা। এখন এই চেষ্টাটা আপনি কেন করবেন? দেখেন জাপান খুবই ডিসিপ্লিনড একটা দল। ওরা যখনই বলটা পায় তখনই জানে যে আমার পরবর্তী প্লেয়ারটা কই আছে, কই পাসটা দিতে হবে, এবং ওরা বিদ্যুৎ গতিতে অ্যাটাক করতে পারে। এবং আপনি যদি খুব দ্রুত এই প্রেসিংটা করে 2-3 সেকেন্ডের ভিতরে বলটাকে রিগ্রেন করতে পারেন তাহলে কিন্তু ওদের অ্যাটাকটা পুরোপুরি ভেঙে যাচ্ছে, অ্যাটাকটা আর বিল্ড আপ হইতেছে না। সুতরাং এই প্রেসিং বা গেগেন প্রেসিং ব্রাজিলকে অনেক বেশি আপার হ্যান্ডে রাখতে পারে যদি ব্রাজিল প্রপারলি মাঠের ভিতরে ওইটাকে অ্যাপ্লাই করতে পারে। দ্বিতীয় যে পয়েন্ট আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হলো ব্রাজিলের উইং প্লে খেলার যে প্রবণতা, এইখানে অনেক বেশি মনোযোগী হইতে হবে। ব্রাজিলের ফুলব্যাকদের ওভারল্যাপ করার ক্ষেত্রে অনেক বেশি ক্যালকুলেটিভ হইতে হবে। দেখেন জাপানের খেলার যে স্টাইল, তারা যখনই দেখে অপোনেন্টের কোনো অ্যাটাকার বল পাইছে বা বল নিয়ে প্রোগ্রেস করতেছে, তারা খুব দ্রুত 3-4 জন মিলে ওইটাকে মোটামুটি নষ্ট করার ট্রাই করে। তো যখন এরকম কাহিনী ঘটে, আপনার একটা উইঙ্গার বল নিয়ে যাইতেছে, জাপানের মোস্ট অফ দ্য ডিফেন্ডার্স আপনার ওই উইঙ্গারটাকে টার্গেট করতেছে, তখন আপনি যদি বলটাকে সুইচ করতে পারেন, এক উইং থেকে আরেক উইং এ পাঠিয়ে দিতে পারেন। যার কারণে আমি বলতেছি রায়ানের প্রয়োজনীয়তা আছে যে আপনার দুইটা উইঙ্গার লাগবে। তো যদি ভিনিসিয়াস রায়ানকে দিতে পারে বা রায়ান যদি ভিনিসিয়াসকে দিতে পারে তাহলে কিন্তু দেখা যেতে পারে অপর সাইডটা মোটামুটি আনমার্ক হয়ে যাইতেছে। এবং একটা সাইড যদি আনমার্ক হয়ে যায় তখন কিন্তু ওই জোন থেকে ব্রাজিল চাইলে ম্যাচেস কুনিয়ে গোল করতে পারবে, কোনো মিডফিল্ডার উঠে এসে গোল করতে পারবে, আবার দেখা যেতে পারে অন্য উইঙ্গার সে খুব দ্রুত অন বি অন সিচুয়েশনে হ্যান্ডেল করে গোল বের করে ফেলতে পারে। সুতরাং ব্রাজিলকে এই জিনিসটাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তবে এইখানে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হলো আমাদের ফুলব্যাকদের পজিশন। জাপান যেহেতু কুইক কাউন্টারে উঠতে পছন্দ করে সেহেতু আমাদের ফুলব্যাকদের পজিশন বা রিজার্ভ ডিফেন্সটা সবসময় সলিড থাকতে হবে। তার মানে আমরা যে উইংটা সুইচ করতে চাইতেছি বা ওই যে ইন্টেনশন নিয়ে নামতেছি, ধরেন ভিনিসিয়াস উপরে উঠতেছে, তাহলে শুধুমাত্র যে আমাদের রায়ান উঠলেই হবে তা না, কারণ ভিনিসিয়াস যে পাসটা দিবে রায়ান কি যে খুঁজে পাবে তা কিন্তু না, আপনার আরো একটা অপশন থাকতে হবে, এবং দ্যাট শুড বি দানিলো।
মানে আপনার উইং ফুলব্যাক দুইটাই ওভারল্যাপ করতে হবে, কিন্তু ভিনিসিয়াস যে উঠতেছে ওর সাথে সাথে আবার ডগলাস সান্তোস উঠে গেলে হবে না, তাহলে আমরা কুইক কাউন্টারে, জাপান যেভাবে কুইক কাউন্টার করতে পারে সেখানে কিন্তু আমরা ধরা খাবো। সুতরাং এই জায়গাতে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে একটা ফুলব্যাক উপরে উঠলে আরেকটা ফুলব্যাককে রিজার্ভ ডিফেন্সে থাকতে হবে বা সাহায্য করতে হবে, এবং এইটা ব্রাজিলের জন্য টেকনিক্যালি ভালো একটা ফিডব্যাক বয়ে আনতে পারে। তৃতীয় যে পয়েন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হইতেছে সেটা হলো যে এই ম্যাচটাতে আমাদের সেট পিসে অ্যাডভান্টেজ নেওয়া। শুরুতেই বললাম যে ওদের যেহেতু ফিজিক্যালি একটু শর্ট আছে, এরিয়ালে ব্রাজিলের একটা ভালো অ্যাডভান্টেজ নেওয়া উচিত, এবং সেই অ্যাডভান্টেজটা আমরা কিভাবে নেব? দেখেন সেট পিসের সময় জাপান যেভাবে মার্কটা করে সেটা হলো ম্যান টু ম্যান মার্ক করে অথবা জোনাল মার্ক করে। এখন এইখান থেকে যদি আপনি বাঁচতে চান সেক্ষেত্রে আপনার যে জিনিসটা করতে হবে, একটা ব্লকার ইউজ করতে হবে, একটা দুইটা তিনটা চারটা যে কয়টা মন চায় ব্লকার ইউজ করতে হবে। ব্লকার জিনিসটা কি, ফুটবলে যখন সেট পিস নেওয়া হইতেছে, যার আসলে গোল করার টার্গেট না, যার হেড করার কোনো দরকার নাই বা ইন্টেনশন নাই, তাকে গিয়ে ওই জাপানের যে ম্যান টু ম্যান মার্ক করা বা জোনাল এরিয়া ওইখানে গিয়ে ডিস্টার্ব করতে হবে। এটা হলো ব্লকার। সে গিয়ে মনে কর এমন একটা ইন্টেনশন শো করতে হবে যে সে হেডটা দিতে যাইতেছে, তো জাপানের মেন মার্কিং যেহেতু আছে তো ওদের ফোকাসটা ওই দিকে চলে যায়। তখন যে অরিজিনাল হেডার, যে আহ, সত্যিকার অর্থে হেডটা করবে, তার জন্য একটা জায়গা ফাঁকা হয়ে যেতে পারে, যেটা আমরা আর্সেনালে অনেক বেশি দেখি। আর্সেনালের সেট পিসের অধিকাংশ কারণে হলো যে অন্যরা এসে ডিস্টার্ব করে, মাগালে সালিবা এরা এসে হিট করার অপরচুনিটি পাই যায়। সুতরাং ব্রাজিলকে এখানে অনেক বেশি আহ, সতর্ক থাকতে হবে যে আমাদের ব্লকার যেন ইউজ হয়, এবং যারা প্রকৃত অর্থে হেড করতে যাইতেছে, সেটা হতে পারে ক্যাসিমিরো, মার্কুনেস কিংবা গ্যাব্রিয়েল, তারা যেন প্রপার একটা স্পেস পায় যেখান থেকে আমরা হিট করতে পারবো। এবং সেকেন্ড বল, সেকেন্ড বল গেইন করাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হইতে যাইতেছে এই ম্যাচটা। যখন আমরা বলটা কর্নার কিক নিছি বা সেট পিস নিছি, নেওয়ার পরে বলটা রিফ্লেক্ট হয়ে ফেরত আসতেছে, তখন সেকেন্ড বলটা অবশ্যই আমাদের পায়ে রাখতে হবে, কজ আবার ওইখান থেকে আরো একটা অ্যাটাক সানানো সম্ভব। তার মানে জাপান যেহেতু ফিজিক্যালি একটু দুর্বল ওই হাইটের জায়গা থেকে, তার মানে আপনি একবার সেট পিসে ব্যর্থ হলেও সেকেন্ড আর একটা অপশন আপনাকে দেওয়া হইতেছে, এবং সেটাকে আপনাকে নিতে হবে। যার জন্য বলতেছি যে সেকেন্ড বল গেইন করাটা খুবই গুরুত্বপূর্ণ। ওখান থেকে আপনি লং রেঞ্জে শট নিতে পারেন। লং রেঞ্জে শট নেওয়ার জন্য আমাদের ক্যাসেমিরো আছে, বুমরা গিমারেজ আছে। আবার ওইখান থেকে আপনি যদি একটা সুন্দর ক্রস দিতে পারেন সেক্ষেত্রে আর একটা হেডিং এর অপরচুনিটি বাড়তেছে। সুতরাং এখানে সেকেন্ড বল গেইন করাটা খুবই গুরুত্বপূর্ণ হইতে চাইতেছে। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হইতে যাইতেছে ব্রাজিল এই ম্যাচটাতে কিভাবে হাফ স্পেসের ব্যবহারটা করে। জাপান যেহেতু এমন একটা দল যারা গাদাগাদি করে ডিফেন্সিভ ফুটবলটা খেলতে পছন্দ করে, মানে যখন ডিফেন্স করে খুব গাদাগাদি ফুটবল খেলে, তার মানে ওদের কাছে কিন্তু খুব একটা স্পেস পাওয়া যায় না, কিন্তু হাফ স্পেসটা ওদের সবসময় খোলা থাকে। হাফ স্পেস কোনটা? ওদের ফুল ব্যাক এবং সেন্টার মিডফিল্ড, এই দুইটার যে একটা দূরত্ব, এইটার মাঝামাঝি জায়গাটা তো মোটামুটি হাফ স্পেস বলা হয়, এবং ওইখানে যদি ব্রাজিল প্রপারলি বলটা বের করতে পারে তাহলে কিন্তু ওই হাফ স্পেস থেকে আমাদের ওদের ডিফেন্সের যে বল হয় ওইটা ব্রেক করা অনেক বেশি ইজিয়ার হয়ে যেতে পারে। সুতরাং ব্রাজিলকে হাফ স্পেস ব্যবহারের ক্ষেত্রে খুবই সতর্ক এবং কার্যকরী হইতে হবে, এবং ব্রাজিলের এই ম্যাচটাতে ডেফিনেটলি ট্রানজিশন কন্ট্রোল করতে হবে। আগে বলছে জার্মান খুব দ্রুত কাউন্টার অ্যাটাকে আসতে পারে। সুতরাং এই জায়গা থেকে ব্রাজিল যদি কোনোভাবে তাদের রিজার্ভ ডিফেন্সটাকে দুর্বল করে ফেলে, যে ঠিক আছে এখন আমরা পুরো কন্ট্রোল নিয়েছি, তখন কিন্তু বিদ্যুৎ গতিতে গোল খাওয়ার একটা সম্ভাবনা আছে। তার মানে আমাদের ডিফেন্স বা জাপানের যে অ্যাটাকিং জোন আছে তাদেরকে প্রপারলি মার্কিং করতে হবে, তাদের ট্রানজিশন কখন করতেছে কিভাবে করতেছে ওইগুলোর ক্ষেত্রে আমাদের খুবই সতর্ক থাকতে হবে। এই হলো মোটামুটি ব্রাজিলের অ্যাপ্রোচ যেখান থেকে জাপানিকে হারানো সম্ভব। এবার আসেন আমরা একেবারে মাঠের চিত্র অনুযায়ী বোঝার ট্রাই করি যে ব্রাজিল কিভাবে জাপানকে হ্যান্ডেল করতে যাইতেছে বা করা উচিত। ধরেন ব্রাজিলের পায়ে বল আছে, ব্রাজিল বলটাকে বিল্ড আপ করতেছে, মানে গোলের জন্য আস্তে আস্তে করে প্রোগ্রেস করতেছে। সেক্ষেত্রে ব্রাজিলের ফরমেশনটা 4-3-3 এরকম থাকার আর কোনো দরকার নাই, কজ আপনাকে প্রপার একটা অ্যাটাক করতে হবে এবং আপনার মিডফিল্ডটাকে আরো বেশি সলিড করতে হবে। তো এই জায়গা থেকে আমরা হয়তোবা 3-2-4-1 এরকম একটা ফরমেশনে চেঞ্জ হয়ে যাইতে পারি, যেখানে মেথিস কুনিয়া উপরে চলে যেতে পারে কিংবা ভিনিসিয়াস আমাদের টার্গেটেড ম্যান, সো ভিনিসিয়াস উপরে থাকতে পারে। এবং এই ধরনের ফুটবল খেললে যে জিনিসটা হবে, জাপান যেহেতু আপনার
একেবারে ডিফেন্স খুবই শক্তিশালী, মানে বাস পার্কিং করতে পারে খুব সহজে। তো আপনি যদি মিডফিল্ডে 4 জন খেলান ডায়মন্ড শেপ, যেটা গত ম্যাচে আমরা করতে দেখছি ব্রাজিলকে, এইভাবে যদি খেলান তাহলে ওদের যে ডিফেন্স এবং ওদের যে মিড, এই দুইটার ভিতরে কম্বিনেশন যেটা আছে সেটা ভেঙে যাওয়া সম্ভব। তখন ওরা দোটানায় পড়ে যাবে। ব্রাজিল যেহেতু মিডফিল্ডে 3-4 জন এক্সট্রা খেলাইতেছে, তাহলে কি আমাদেরকে উপরে উঠতে হবে নাকি নিচে নামতে, উপরে উঠবো নাকি নিচে নামবো, এই যে উপরে উঠবো নিচে নামবো এরকম একটা দোটানায় পড়বে, একটা সময় ওরা ঠিক উপরে উঠে যাবে। এবং যখনই আপনার উপরে উঠে যাবে তখনই আপনি খুব কুইক কাউন্টারে ওদের ডিফেন্স লাইনটা ব্রেক করতে পারবেন, বিকজ তখন পিছনে মোটামুটি বড় ধরনের স্পেস ক্রিয়েট হয়ে যাবে। এবং যে কারণে আমি বললাম যে ব্রাজিলের 3-2-4-1 ভিনিসিয়াস উপরে থাকা দরকার। ভিনিসিয়াস যদি টপে থাকে, এই যে পিছনে একটা স্পেস তৈরি হইতেছে, গোল বের করা সম্ভব। এবং আরেকটা পয়েন্ট কিন্তু একেবারে শুরুতে বলছিলাম যে ব্রাজিল যদি একটা সাইডে জাপানকে নিয়ে আসতে পারে, অপর সাইড থেকে গোল বের করা সম্ভব। এবং একটা সাইড শুধুমাত্র কিন্তু উইং থেকে উঠবে সবসময় তা কিন্তু হবে না। আপনি যদি এরকম যে 4 জন মিডফিল্ডারের কথা বললাম, এই 4 জন মিডফিল্ডার যদি একটা সাইডে গিয়ে ছোট ছোট পাশে ফুটবল খেলা শুরু করে, জাপান ভাই ওই রকমই যে মধুর টানে যেমন মৌমাছি চলে আসে, জাপানের খেলাটা ওই রকম যে ওরা কালেকটিভলি ওই বলটাকে রিগ্রেইন করার জন্য চলে আসে। এবং ওই পাসগুলো থেকে লং পাস আপনি যদি অপর উইং এ দিতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য গোল বের করা সহজ। সুতরাং আপনি যে এই যে ছোট ছোট পাস খেলতেছেন মিডফিল্ডে এবং একটা কোণায় চলে যাচ্ছেন, একটা জোনটাকে টার্গেট করে অপোনেন্টকে এইদিকে নিয়ে আসতেছেন, এইটা ব্রাজিলকে হয়তোবা অনেক বেশি অ্যাডভান্টেজ দিতে পারে। এবং আরো একটা পয়েন্ট আপনাদের সাথে শুরুতেই বলছিলাম, সেটা হলো যে আমাদের রেস্ট ডিফেন্সের যে করণীয় বা রেস্ট ডিফেন্স কিভাবে কাজ করে সেটা খুবই গুরুত্বপূর্ণ হইতে যাইতেছে, বিকজ জাপান খুব দ্রুত কুইক কাউন্টারে যায়। এবং আপনি যদি এইরকম ফরমেশনে যান, যেটা বললাম 3-2-4-1, এক্ষেত্রে আপনার 2টা হোল্ডিং মিডফিল্ডার এবং 3টা সিবি কারা কারা, 2টা সিবি তো আগে থেকেই। আরেকটা বলছিলাম যে আমাদের উইঙ্গার এর সাথে সাথে একটা ফুলব্যাক উঠবে আর একটা ফুলব্যাক নিচে নেমে থাকবে, ওই যে ওই একটা ফুলব্যাক, এই 3 জন মিলে সিবি। এরা যদি প্রপারলি ম্যাচটাকে হ্যান্ডেল করতে পারে, আমাদের রিজার্ভ ডিফেন্স যদি ঠিক থাকে, তাহলে জাপান যতই চেষ্টা করুক কুইক কাউন্টারের, ওরা জীবনে গোল বের করতে পারবে না। বিকজ আমাদের ডিফেন্স যথেষ্ট শক্তিশালী, আমাদের 2টা হোল্ডিং মিডফিল্ডার থাকবে, 3টা সিবি এনাফ। কিন্তু এই রিজার্ভ ডিফেন্সটা যেন একেবারে উঠে না যায়, জাপানকে মধু দেখাইতে গিয়ে যেন আমরাই ওই শিকার না হয়ে যাই। সুতরাং আমাদের ইন্টেনশন, ট্যাকটিক্স পুরোপুরি ক্লিয়ার থাকতে হবে। এবং আমরা যদি অ্যাটাক করার সময় বলটাকে হারাই ফেলাই, সেক্ষেত্রে যে জিনিসটা করতে হবে, আমাদের ওই গ্যাগেন প্রেসিং এর দিকে মনোযোগী হইতে হবে। হক চকিয়ে সবাই মিলে দৌড়ে চলে যাও, ডিফেন্সটাকে সলিড করো, এত বেশি উত্তেজিত বা প্যানিক হওয়ার দরকার নাই। কজ আমাদের 3টা সিবি নিচে আছে, 2টা মিডফিল্ডার উপরে আছে। এখন যে জিনিসটা করতে হয় গাগন প্রেসিং, তার মানে 3-4 সেকেন্ডের ভিতরে বলটাকে আবার রিগেইন করতে হবে। রিগেইন করবে কে? আমাদের ডিফেন্সকে রিগেইন করবে না, উপরে যে 4 জন থাকতেছে বা 5 জন থাকতেছে, তাদের ভিতরে যে বল ক্যারিয়ার, তার কাছে যে থাকবে, তার গিয়ে বলটাকে রিগেইন করতে হবে। ডাজন্ট কেয়ার তুমি ফাউল করছো কিনা, ডাজন্ট কেয়ার। আপনার যদি ফাউল করেও হয়, বলটাকে রিগেইন করার ট্রাই করতে হবে, বিকজ জাপানকে আপনি যদি কুইক কাউন্টারের স্পেস দিয়ে ফেলেন, জাপান কিন্তু আপনার মানে ওদের হাফ থেকে আপনার হাফে এসে যে কখন বক্সের ভিতরে ঢুকে যাবে আপনি বুঝবেন না। সুতরাং এই ম্যাচের সাথে গেগেন প্রেসিং খুবই গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করতে যেতেছে ব্রাজিলের জন্য, যেটা হয়তো বা আমরা বলে বুঝাইতে পারবো না। আবার মনে করেন জাপান যখন তাদের বিল্ডিং প্রসেসটা শুরু করবে নিজেদের হাত থেকে, তখন ব্রাজিলের কি করতে হবে? দেখেন, ব্রাজিলের জন্য খেলা খুব সিম্পল, যে আমাদের শক্তির জায়গা হলো 2টা উইং, এবং এই 2টা উইং থেকে একটা থেকে আরেকটায় শিফট করব, এইটা আমাদের জন্য বড় একটা পরিকল্পনা। তার মানে আমাদের যেভাবে হোক খেলাটাকে ঘুরে ফিরে উইং এ নিয়ে যেতে হবে। কিভাবে উইং এ নেবেন? জাপান বিল্ড আপ করতেছে, আপনি মিডফিল্ডে লোক রাখতেছেন, 3টা মিডফিল্ডার তো আমাদের আগে থেকেই আছে। একই সাথে আমাদের ম্যাচিস কুনিয়াকে মিডে থাকতে হবে, একবারে মাঝ বরাবর সেন্ট্রালে থাকতে হবে। সেন্ট্রালে থাকলে কি হবে, মিড আছে, সাথে যদি কুনিয়াও চলে আসে, তাহলে জাপান কোনোভাবেই ফ্রম দ্য মিড অ্যাটাক করবে না। তারা ওর বল প্রোগ্রেসটা করার মতো ওই লেন গুলা পাবে না, যেটা বললাম যে মিড ব্লক করতে হবে। তো যখন আপনি ওদের ওই লেনটাকে নষ্ট করতেছেন, তখন ওরা বাধ্য হয়ে আপনার উইং থেকে অ্যাটাকে আসতে হবে। এবং উইং এ
আগে থেকে ভিনিসিয়াস জুনিয়র ওয়েট করতেছে, আগে থেকে রায়ান ওয়েট করতেছে, কখনো কখনো আমরা পাকেতাকেও দেখবো, আবার কখনো দেখবো হয়তোবা ব্রুনো গিমারেজও গিয়ে তাদেরকে হেল্প করতেছে। তার মানে জাপানকে আপনি ফ্রম দা মিড কোনোভাবেই অ্যাটাক ছানাইতে দিবেন না, তাদেরকে যেভাবে হোক ঠেলে বুঝিয়ে ট্র্যাপ দিয়ে উইং এ নিয়ে যেতে হবে, এবং বাকি কাজটা ভিনিসিয়াস রায়ানরা করে ফেলতে পারবে, সেটা নিয়ে কোনো ধরনের সন্দেহ আমি অন্তত রাখি না। এবং ব্রাজিলকে এই ম্যাচটাতে অবশ্যই অনেক বেশি কুইক ট্রানজিশনের উপরে বেস করে ফুটবলটা খেলতে হবে। কিভাবে দেখেন, আগেই বলতেছে যে জাপান ডিফেন্সিভলি অনেক সলিড, কিন্তু একই সাথে আপনাকে এটা মাথায় রাখতে হবে তারা যখন কুইক কাউন্টারে আসে কালেকটিভ একটা পারফরমেন্স হয়, অনেকেই উপরে চলে আসে। তো আপনি যদি ওই কাউন্টারটাকে রোধ করতে পারেন, কুইক কাউন্টারটাকে রোধ করে এসে নিজেরাই একটা কুইক ট্রানজিশনে যাইতে পারেন, ধরেন আপনি বলটা গেইন করছেন, পরবর্তী 4 5 6 7 সেকেন্ডের ভিতরে আপনি শট নিতে পারতেছেন, মাস্ট ওইখানে গোল আছে, মাস্ট ওইখানে আপনি গোল বের করতে পারবেন। তার মানে ব্রাজিলকে যে জিনিসটা করতে হবে, যখনই দেখবো যে জাপান আমাদের বিপক্ষে কুইক কাউন্টার করতেছে, বলটাকে রিগেইন করছি, জাস্ট বলটাকে আমাদের স্ট্রাইকারের কাছে দিয়ে দাও, হয় উইং এ দিয়ে দাও, নাহলে তুমি ম্যাথিস কুনাকে দিয়ে দাও। এবং ধরো ম্যাথিস কুনা পাইছে মিড থেকে, মিডের ওই জোনটা থেকে বলটাকে বাড়াই দাও 2 উইং এ, ওইখান থেকে গোল বের হয়ে যাবে। অর্থাৎ এই ম্যাচটাতে আমাদের থার্ড ম্যান রানটা খুবই গুরুত্বপূর্ণ হইতে যাইতেছে। আমি মনে করতেছি এইখানে গিয়ে আমরা রাফিনহিয়াকে কিছুটা মিস করবো, কজ থার্ড ম্যান রান হিসেবে রাফিনহা যেভাবে ওয়াইজলি রান মেক করতে পারে সেইটা মোস্ট প্রবাবলি বিশ্বের খুব কম প্লেয়ার করতে পারে রাইট দিস মোমেন্ট। সো থার্ড ম্যান রানটা যখন ধরেন ম্যাথিস কুনিয়া বলটা পাইছে, সে বলটাকে রাইখে দিলে চলবে না যে আমি বলটা নিয়ে ক্যারি করে, হবে না। আপনাকে বলটা পাইছেন, উইং এ বলটা ছেড়ে দেন, এবং তখন কিন্তু একজন স্ট্রাইকার যখন বল পায় তখন কিন্তু তাকে সিবি ডেফিনেটলি মার্ক করতে আসবে। যখন সিবি তাকে মার্ক করতে আসে এবং তাকে যদি অন টাচের ভিতরে বলটাকে রিলিজ করা সম্ভব হয়, এবং দুইটা উইং থেকে যদি থার্ড ম্যান রানটা প্রপারলি হয়ে যায়, তখন কিন্তু আমাদের উইঙ্গাররা 1v1 সিচুয়েশন পড়ে যাবে, এবং সেখান থেকে তারা যে কোনো মুহূর্তে গোল বের করে ফেলতে পারবে। সো বোঝাই যাইতেছে এই ম্যাচটাতে ব্রাজিলকে যথেষ্ট ঠান্ডা মাথায় ফুটবল খেলতে হবে, ট্যাকটিক্স অনুযায়ী খুব শার্প ফুটবল খেলতে হবে, হকচকিয়ে যাওয়া চলবে না। তাদের যদি ন্যাচারাল ফুটবলটা প্ল্যান ওয়াইজ তারা খেলতে পারে তাহলে ম্যাচটা কঠিন হবে না, কিন্তু নিজেদের প্ল্যানের বাইরে গিয়ে যদি আমরা একটু হকচকিয়ে যাই, নিজে দ্বারা কোনো মিস্টেক করে ফেলি, তাহলে কিন্তু জাপানও আমাদেরকে ছেড়ে কথা বলবে না। সো এই ছিল আজকের আলোচনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।